প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই সময় ভালো ও সুস্থ আছো। অশোক স্যারের পক্ষ থেকে আজকের এই অনলাইন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন পদ্ধতির একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন। আমরা এই আইন সম্পর্কে জানব, কিন্তু তার আগে এর পূর্ববর্তী কতগুলো আইন সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা থাকা দরকার। তোমরা ইতিমধ্যেই জানো, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করে কি শুধুমাত্র একটা কোম্পানির হাতে ভারতবর্ষের আর শাসনভার ছেড়ে দেওয়া যাবে না। এই কারণে 1858 খ্রিস্টাব্দে তারা আইন প্রণয়ন করে, এবং এই আইন প্রণয়নের মধ্যে দিয়ে একদিকে যেমন কোম্পানির শাসনের অবসান ঘোষণা করা হয়, তেমনি অন্যদিকে ভারতের শাসনভার একজন রানীর হাতে ন্যস্ত করা হয়, এবং তিনি ভারত সচিব বা ইংল্যান্ডের ভারত বিষয়ক মন্ত্রী এবং গভর্নর জেনারেল অর্থাৎ ভাইসরয়ের মারফত এদেশের শাসন কার্য চালাতে থাকেন। কিন্তু এই আইনেও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, এবং সেই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য ব্রিটিশ সরকার 1861 খ্রিস্টাব্দে আবার একটা নতুন আইন প্রণয়ন করতে বাধ্য হয়। এই আইনের মাধ্যমে আমরা দেখলাম কি কেন্দ্রের আইন পরিষদে 3 জন মনোনীত ভারতীয় সদস্য নেওয়ার বন্দোবস্ত করা হয়, এবং এই আইনের মধ্যে দিয়েই একদিকে যেমন কেন্দ্রের আইন পরিষদ গঠন করা হয়, তেমনি ভারতবর্ষের তৎকালীন বিভিন্ন প্রদেশগুলোতে প্রাদেশিক আইন পরিষদও গঠিত হয়। কিন্তু কেন্দ্রীয় প্রাদেশিক উভয় আইন পরিষদে কোনো নির্বাচিত ভারতীয় প্রতিনিধি না থাকায় এবং অন্যান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকার ফলে ব্রিটিশ সরকার আবার একটা নতুন ভারত শাসন আইন প্রণয়নের কথা চিন্তাভাবনা করতে বাধ্য হন, এবং এরই ফলশ্রুতি হিসাবে 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। এবং এই আইনের মধ্যেই আমরা দেখলাম ভারতের শাসন বিষয়ে ব্রিটিশদের হাতেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, এবং শুধুমাত্র লোক দেখানোর জন্য ভারতীয়দেরকে কিছু পরিমাণ ক্ষমতা প্রদান করা হয়। এই কারণে ঐতিহাসিক বিপিনচন্দ্র এই আইনকে একটি ধাপ্পাবাজি আইন বলে অভিহিত করেছেন। এদিকে শাসন কার্যে ভারতীয়দের কোনো সুযোগ সুবিধা না থাকায় অসন্তুষ্ট ভারতীয়রা তাদের হাতে বেশি পরিমাণে প্রশাসনে প্রদানের দাবি জানাতে থাকে, এবং এরই পরবর্তী পদক্ষেপ হিসাবে ব্রিটিশ সরকার 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু সংস্কার আইন এবং 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মতো কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে ভারতীয়দেরকে তৎক্ষণাৎ খুশি করার তারা ব্যবস্থা করতে থাকে। এবারে আসছি আমরা মূল আলোচ্য বিষয় 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো সংস্কার আইন। এই আইন থেকে আমরা কী কী জিনিস জানতে পারবো? যেমন এই আইন থেকে আমরা জানতে পারবো মরলে মিন্টো আইনটি কী, এই আইনের পটভূমি কী ছিল, এই আইনের বৈশিষ্ট্য কী ছিল, এই আইনের মূল্যায়ন এবং এই আইনের গুরুত্ব কী ছিল সেই সময়। আসছি মরলে মিন্টো আইন। 1909 খ্রিস্টাব্দে ভারত সচিব মরলে এবং বড়লাট মিন্টো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 নামে একটি আইন জারি করেন, যে আইন মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। এবার আসবো আমরা এই আইনের পটভূমি বা কারণ কী ছিল। এই আইন প্রবর্তনের পেছনে ব্রিটিশ সরকারের যে কারণগুলো উল্লেখ করেছেন বা যে কারণগুলো সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল তা ছিল জাতীয় কংগ্রেসের প্রতিবাদ। ইতিপূর্বে 1858, 1861, 1892 সালের আইনগুলো জাতীয় কংগ্রেসের কাছেও ছিল একটা ধাপ্পাবাজি। এই কারণে জাতীয় কংগ্রেস আইন পরিষদে নির্বাচিত ভারতীয় সদস্য সংখ্যা বাড়ানো এবং তাদের হাতে বেশি ক্ষমতা দেওয়ার দাবিতে সোচ্চার হয়ে ওঠে। দ্বিতীয় ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন এই সময় সরকারকে বিপাকে ফেলে দেয়। একদিকে জাতীয় কংগ্রেসের তীব্র প্রতিবাদ, অন্যদিকে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অর্থাৎ বঙ্গভঙ্গ কেন করা হলো, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক,
এই কারণের জন্য 1905 সালে লর্ড কার্জনের বিরুদ্ধে সেই সময় গোটা ভারতবর্ষ তথা বাংলায় তীব্র আন্দোলন ব্রিটিশ সরকারকে বিপাকে ফেলে দেয়। এছাড়া ছিল মুসলিম লীগের দাবি। 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মুসলিম লীগের সদস্যরা তাদের পৃথক নির্বাচনের দাবি জানাতে থাকলে ব্রিটিশ সরকার আরও সংকটের মুখে পড়ে। 4. বিপ্লবী আন্দোলনের উদ্ভব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটি ধারা হিসাবে বিপ্লবী আন্দোলন শুরু হলে ব্রিটিশ সরকার আরও আতঙ্কিত হয়ে পড়ে। তাই ভারতের জাতীয় নেতৃবৃন্দকে খুশি করার উদ্দেশ্যেই 1909 খ্রিস্টাব্দে মর্লেমেন্টো আইন প্রবর্তনের পরিকল্পনা তারা করে থাকেন। আচ্ছা, এই আইনের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা দেখব এই আইনের দুটি দিক ছিল। একটা ছিল কার্যনির্বাহী পরিষদ বা এক্সিকিউটিভ কাউন্সিল, যেখানে বলা হলো গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলে একজন ভারতীয় প্রতিনিধি গ্রহণের ব্যবস্থা করা হয়, যার প্রথম প্রতিনিধি ছিলেন লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, এবং ভারতবর্ষের 3টি প্রেসিডেন্সি অর্থাৎ বোম্বাই, কলকাতা, মাদ্রাজ গভর্নরদের যে কার্যনির্বাহী পরিষদ ছিল সেখানকার সদস্য সংখ্যা 2 থেকে বাড়িয়ে 4 জন করা হয়। আচ্ছা, এবার দেখি আমরা অপর পার্ট অর্থাৎ আইন পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল। এখানে বলা হলো কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে 60 জন করা হলো। অন্যদিকে যে প্রাদেশিক আইন পরিষদগুলো ছিল সেখানেও সদস্য সংখ্যা বাড়ানো হলো, অর্থাৎ 30 থেকে বাড়িয়ে 50 করা হলো। সেখানে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যদের মধ্যে 28 জন ছিল সরকারি কর্মচারী, 5 জন গভর্নর জেনারেল মনোনীত এবং 27 জন নির্বাচিত সদস্য হবে বলে স্থির করা হয়, এবং মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের অধিকার স্বীকৃতি দানের মাধ্যম দেওয়া হয়েছিল। 27 জন নির্বাচিত সদস্যরা যেমন জমিদার শ্রেণী, মুসলমান সম্প্রদায়, কলকাতা, বোম্বাইয়ের বণিক সভা, প্রাদেশিক আইনসভা নির্বাচিত সদস্যদের সমর্থন দ্বারা নির্বাচিত হতো না। কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভার সদস্যরা প্রস্তাব উত্থাপন, অতিরিক্ত প্রশ্ন, বাজেটের উপর ভোটদানের অধিকার তারা পেয়েছিল, এটা একটা ভালো দিক। দেশীয় রাজ্য, বৈদেশিক সম্পর্ক এবং সামরিক বিষয়ে কোনো প্রস্তাব আইনসভার সদস্যরা পেতেন না। গভর্নর জেনারেল ও প্রদেশের গভর্নররা কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদের সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারতেন, যেটা একটা আশঙ্কার কারণ সেই সময় মনে হয়েছিল দেশবাসীর বা ভারতের জাতীয় কংগ্রেসের কাছে। আরও বলছে কি গভর্নর জেনারেল এবং প্রাদেশিক গভর্নর তাদের অপছন্দের যে কোনো সদস্যকে আইন পরিষদ থেকে তারা অপসারণ করার অধিকার পেয়েছিল, যেটা সেই সময় ভারতবাসীকে ক্ষুব্ধ করেছিল। আচ্ছা, এবার মূল্যায়নে আসি। মূল্যায়নে যদি আমরা দেখি এই আইন কিন্তু ত্রুটিমুক্ত ছিল না, অর্থাৎ মর্লেমেন্টো সংস্কার আইন ভারতীয়দের প্রত্যাশাকে সম্পূর্ণ পূরণ করতে পারেনি। এই আইনের কেন্দ্রীয় স্তরে গভর্নর জেনারেল যেমন ছিলেন শেষ কথা, তেমন প্রাদেশিক স্তরে গভর্নরই ছিলেন শেষ কথা। তারা যে কোনো সিদ্ধান্ত নাকচ করে দিতে পারতেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের আদতে কোনো ক্ষমতাই ছিল না এই আইনে। 2, এই আইন ভারতে কোনো দায়িত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি, অর্থাৎ প্রকৃত ক্ষমতা থেকেছিল ইংল্যান্ডের হাতেই। এবং সবচেয়ে বড় কথা, মুসলমান জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর গঠনের কথা বলা হয়েছিল। এই কারণে ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার এই আইনকে পাকিস্তান গঠনের প্রথম প্রয়াস বলে উল্লেখ করেছেন। এবার আছে তাৎপর্য বা গুরুত্বতে। নানা ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই আইনের গুরুত্বকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতির উপর এই আইন কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। দেখি এবার কী কী গুরুত্ব। প্রথমে যেটা বলছে, এই আইন ভারতে প্রথম কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভাতে বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি ঘটায়। 2, বড়লাটের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য নিযুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। 3, ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করে এই আইন। এবং সর্বোপরি এই আইন একদিকে যেমন ভারতে সাংবিধানিক রীতিনীতির প্রচলন ঘটায়, তেমনি অন্যদিকে আইনের শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করেছিল এই আইন। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে আলোচনা। এর পরের দিন কোনো একটা টপিক নিয়ে আবার আলোচনা করব। তোমরা এটা পড়বে এবং এখান থেকে কোনো অসুবিধা হলে বা বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ততক্ষণে ভালো থাকবে, সাবধানে থাকবে।